আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। বাংলাদেশের সব সম্প্রদায় ও জনগোষ্ঠী এক পরিবারের সদস্য বললেন প্রধান উপদেষ্টা। সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের জয় হওয়ার প্রত্যাশা। প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনা, রেহানা, টিউলিপ সহ ৫৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, দুদকের চার্জশিট আদালতে গ্রহণ। মডেল মেঘনা আলমকে অনুচিত পন্থায় গ্রেপ্তার করা হয়েছে বললেন আইন উপদেষ্টা। অপরাধের আলামত রয়েছে মন্তব্য। চারুকলায় মোটিফে আগুন দেয়া দুষ্কৃতকারীকে শোভাযাত্রার আগে গ্রেপ্তারের আশা পুলিশের। বর্ষবরণ ঘিরে রাজধানীতে বিশেষ নিরাপত্তা। এবং আগামী অর্থবছরের বাজেট পেশ হবে ২রা জুন। সংসদ না থাকায় বিটিভির মাধ্যমে উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত সংবাদ। বাংলাদেশে বিভিন্ন সম্প্রদায় ও জনগোষ্ঠীর মানুষের বসবাস হলেও সবাই এক পরিবারের সদস্য, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেছেন, বাংলাদেশ সম্প্রীতির এক অন্যতম নিদর্শন। রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধবিহারে ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশে জয় হোক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের। মোস্তফা মল্লিকের রিপোর্ট। রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধবিহারে সম্প্রীতি ভবন এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন আয়োজিত অনুষ্ঠানে ভিত্তিপ্রস্তর উন্মোচনের পর প্রধান উপদেষ্টা প্রার্থনা হল পরিদর্শন করেন। এরপর বৌদ্ধ সম্প্রদায়ের সঙ্গে মত বিনিময় করেন অধ্যাপক ইউনূস। প্রধান উপদেষ্টা বলেন, অতি প্রাচীনকাল থেকেই এই জনপদে শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বৌদ্ধ বিহারগুলো। অতি প্রাচীন সময় থেকে এই অঞ্চলের গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আবির্ভূত হয়েছিল এখানকার বৌদ্ধ বিহারগুলো। এগুলো আমাদের ঐতিহ্য ও সভ্যতার নিদর্শন। পৃথিবীর দূর দূরান্ত থেকে ভিক্ষু ও ছাত্ররা এই বিহারগুলোতে আসতেন। মহামানব বুদ্ধের শান্তি ও সম্প্রীতির বাণী বিশ্বে ছড়িয়ে দিতেন। অধ্যাপক ইউনূস বলেন, বাংলাদেশের সবাই একটি পরিবারের সদস্য। আমি বরাবরই বলে এসেছি, নানা মত, ধর্ম, রীতিনীতির মধ্যেও আমরা সবাই এক পরিবারের সদস্য। এদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড় ও সমতলের বিভিন্ন সম্প্রদায় ও জনগোষ্ঠী সব মিলিয়ে এদেশের মানুষের বিচিত্র ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য। প্রধান উপদেষ্টা সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, বৈশাখ সম্প্রীতির অন্যতম প্রতীক। পহেলা বৈশাখ আমাদের এই সম্প্রীতির অন্যতম প্রতীক। প্রত্যেকে নিজ নিজ উপায়ে নিজেদের রীতি অনুযায়ী আগামীকালকে উদযাপন করব। আমরা সবাই সার্বজনীন এই উৎসবে অংশ নেব। এই আন্তর্জাতিক বৌদ্ধবিহার বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যতম নিদর্শন হোক। প্রতিষ্ঠার পর থেকে এটি বৌদ্ধ ধর্মাবলম্বী সহ বাংলাদেশের জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। অনুষ্ঠানে অন্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও ঐক্যবদ্ধ বাংলাদেশের চেতনা বজায় রাখার তাগিদ দিয়েছেন। বাংলাদেশ একটা সম্প্রীতির একটা দেশ। এই দেশে হাজার হাজার বছর ধরে সকল ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে আমরা শান্তিতে বসবাস করে আসছি। সেটারই একটা প্রতিফলন আজকের এই অনুষ্ঠান। এটা খুব শুধু একটা সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষেই
একটা অনুষ্ঠান নয়, এখানে আমরা একটা সম্প্রীতির একটা সমাবেশ করেছি। এই সম্প্রীতি আমাদের বজায় রাখতে হবে। এই সম্প্রীতিকে আমরা দেখতে চাই মানুষের মনের ভিতরে আমরা লালন করি, পরিচর্যা করি। এটাই আমাদের বুদ্ধের মূলমন্ত্র। আমাদের মধ্যে যে ভালোবাসা, সম্প্রীতি, সৌহার্দ্য বিরাজ করছে, এটা পৃথিবীর অনেক দেশের জন্য একটা মডেল হিসাবে থাকবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেন, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের জয় হোক, বিশ্বে বিরাজ করুক শান্তি। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। ক্ষমতার অপব্যবহার করে ঢাকার পূর্বাঞ্চলে ৩০ কাঠার প্লট বরাদ্দ নেয়ার ৩ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকী ববি, মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিক রূপন্তী সহ ৫৭ জনকে গ্রেপ্তার করতে পরোয়ানা জারি করেছে আদালত। দুদকের দেয়া অভিযোগপত্র আমলে নিয়ে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ এ আদেশ দেন। আসামিদের গ্রেপ্তার বিষয়ে প্রতিবেদন দেওয়ার জন্য ২৭ এপ্রিল দিন ধার্য করেছে আদালত। মডেল মেঘনা আলমকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে সেই প্রক্রিয়া সঠিক হয়নি বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সচিবালয়ে জরুরি সাংবাদিক সম্মেলনে তিনি আরও বলেন, বাংলাদেশ ব্যাংক থেকে চুরি যাওয়া অর্থ বিষয়ে তদন্তে সিআইডিকে অনেকের নাম বাদ দিতে বলা হয়েছিল। রাজনৈতিক মামলা সহ বিভিন্ন মামলায় জামিন দেয়া বিষয়ে আরও সজাগ হওয়া উচিত বলে মনে করেন আইন উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। গ্রেফতারি পরোয়ানা ছাড়াই সম্প্রতি বাসার দরজা ভেঙে ধরে নিয়ে যাওয়া হয় মডেল মেঘনা আলমকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মেঘনা আলম বিষয়টি সকলকে জানান। পরে তাকে গ্রেফতার দেখিয়ে বিশেষ আইনে 1 মাসের আটকাদেশ দেওয়া হয়। মেঘনা আলমের বিরুদ্ধে অভিযোগ থাকলেও গ্রেফতারের প্রক্রিয়া সঠিক হয়নি বলে মনে করেন আইন উপদেষ্টা। যারা এই কাজটি করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চাওয়া হয় আইন উপদেষ্টার কাছে। ক্ষমতা আইনের প্রয়োগটা, পদ্ধতিটা এটা হয়তো ঠিক হয় নাই। আর বিশেষ ক্ষমতা আইন বা অন্যান্য নিবর্তনমূলক আইনের ব্যাপারে আমরা বিচার বিভাগীয় যে সংস্কার কমিশন আছে তাদের রিপোর্টের জন্য অপেক্ষা করেছি। আপনারা জানেন রাজনৈতিক ঐক্যমত কমিশনের আলাপ হচ্ছে, কিছুটা রাজনৈতিক কনসেনসাস তৈরি করা প্রয়োজন। আইনের প্রয়োগে অনেক সময় ভুল তো আমাদের হতে পারে। জিনিসটা হচ্ছে কি শোনেন, আমাদের সরকারে অনেক ভুল হবে, সব সরকার দেখবেন আমরা ভুলটা কারেক্ট করি কিনা, ঠিক না? আমরা তো ভাই না, রোবট না, আমাদের কাজে ভুল হবে। দেখেন আমাদের সাথে আগের সরকারের 2টা পার্থক্য আপনারা দেখবেন। আমাদের কাজের ভুল হলে আমরা স্বীকার করি। এই যে আমি আপনারা বললাম যে এই গ্রেফতার করার প্রক্রিয়াটা হয়তো ঠিক হয়নি, এগুলিকে আপনারা আগে শুনতেন। প্রক্রিয়া ঠিক হয়নি, যা প্রক্রিয়াটা কিভাবে কারেক্ট করা হয় বা কারেক্ট করা যায় কিনা সেটাও দেখবেন। বাংলাদেশ ব্যাংক থেকে চুরি যাওয়া অর্থ উদ্ধারের বিষয়ে পর্যালোচনা কমিটির প্রধান আইন উপদেষ্টা। কমিটির প্রথম বৈঠক শেষে আইন উপদেষ্টা বলেন, সিআইডির প্রাথমিক তদন্ত এবং ডক্টর ফরাশ উদ্দিন কমিটির প্রতিবেদনে যাদের নাম এসেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশ ব্যাংকের তৎকালীন যে গভর্নর আছেন আতিউর রহমান সাহেব, উনি এই আলামত মোছার ব্যাপারে এবং সঠিক সময়ে সঠিক তথ্য না দিয়ে অনেকদিন জানাননি, 2 সপ্তাহ না 4 সপ্তাহ দেরি করেছিলেন। এগুলো তো তখন পত্রপত্রিকা রিপোর্টে এসেছে। এছাড়া আপনার যাদের নাম আমরা সচরাচর জানি না, ধরুন বাংলাদেশ ব্যাংকের আতিউর রহমান সাহেবের নাম জানেন যেহেতু উনি গভর্নর ছিল, আরো বেশ কয়েকজন ছিল, তাদের নাম বিভিন্ন রিপোর্টে আসছে, কিন্তু তাদের ব্যাপারে পদক্ষেপ নেওয়া হয়নি, ব্যবস্থা নেওয়া হয়নি। আইন মন্ত্রণালয় থেকে ৭,১৮৪টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে বলে জানান আইন উপদেষ্টা। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় বর্ষবরণের মোটিফে আগুন দেয়া দুষ্কৃতকারীকে শোভাযাত্রার আগেই গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। রমনা বটমূলে বর্ষবরণের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করে তিনি বলেন, পহেলা বৈশাখ ও শোভাযাত্রা ঘিরে রাজধানী জুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্ষবরণের অনুষ্ঠান ঘিরে কেউ যেন অপপ্রচার চালাতে না পারে সেজন্য সাইবার নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক। শহীদুল্লাহ রাজুর রিপোর্টে বিস্তারিত। রমনা বটমূলে বাংলা নতুন বছর বরণ অনুষ্ঠান নির্বিঘ্ন করতে সব প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। অনুষ্ঠানে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণ করা হবে সেই মহড়া পরিদর্শন করেন ডিএমপি কমিশনার। সে সময় নববর্ষ বরণে নিরাপত্তা ব্যবস্থা তুলে ধরেন তিনি। জাতীয় উৎসবমুখর এই অনুষ্ঠানে যাতে জাতির ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই নির্বিঘ্নে উদযাপন করতে পারে তার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ
ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। অনুষ্ঠান স্থলের চারপাশে ও শোভাযাত্রা রোডে পর্যাপ্ত পরিমাণ পিকেট, ফুড, পেট্রোল ও লাইনিং ব্যবস্থা থাকবে। ডিবি, সিটিটিসি পর্যাপ্ত সোয়াট সংখ্যক পুলিশ সদস্যগণ সাদা পোশাকে মোতায়েন থাকবে। চারুকলায় বর্ষবরণের শোভাযাত্রার মোটিফে দুর্বৃত্তদের আগুন দেয়া নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন ডিএমপি কমিশনার। আমরা অত্যন্ত ক্লোজ, খুব নিকটে পৌঁছে গেছি এই মামলাটি ডিটেকশনের ক্ষেত্রে, এবং আমরা আশা করতেছি আগামীকাল 9টার আগেই সন্তোষজনক পর্যায়ে মামলাটা ডিটেকশনের ক্ষেত্রে চলে যাব। দুর্বৃত্তদের অ্যারেস্ট করতেও সক্ষম হবে ইনশাআল্লাহ। রমনার নিরাপত্তা পরিদর্শন করে র্যাবের মহাপরিচালক বলেন, গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। অনুষ্ঠান সুষ্ঠু ও নির্বিঘ্ন করার জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা সর্বপ্রকার নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছি এবং আশা করি এই অনুষ্ঠানটি সুন্দরভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমরা সক্ষম হব। কেউ যাতে এই অনুষ্ঠানের বিষয়ে কোনো প্রকার অপপ্রচার চালাতে না পারে। মা, বোন এবং শিশু এবং যারা বয়স্ক তাদের নিরাপত্তা দিকে আমরা বিশেষভাবে নজর রাখব। আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে, নববর্ষ উদযাপনের জন্য মুখোশ, ব্যাগ, দাহ্যবস্তু, ফানুস ও পটকা বহন করা যাবে না। রমনা ও সোহরাওয়ার্দী উদ্যানে বিকাল 5টা পর্যন্ত প্রবেশ করা যাবে। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। আজ চৈত্র সংক্রান্তি, শেষ হচ্ছে বঙ্গাব্দ 1431। আগামীকাল শুরু হবে বাংলা নতুন বছর 1432। ইস্পাহানি চ্যানেল আই সুরের ধারার আয়োজনে বাংলা বর্ষ বিদায় ও বর্ষবরণ আয়োজনের প্রস্তুতি চলছে। এবারের আয়োজনে সহযোগিতা করছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আয়োজকরা জানান, আজ চৈত্র সংক্রান্তি আয়োজন সন্ধ্যা 6:30 থেকে রাত 9টা পর্যন্ত উদযাপন করা হবে। 14 এপ্রিল সকাল 6টায় শুরু হবে ইস্পাহানি চ্যানেল আই সুরের ধারার বর্ষবরণের আয়োজন, চলবে সকাল 9টা পর্যন্ত। এবারের আয়োজনে প্রায় 350 শিল্পী অংশগ্রহণ করবেন। চৈত্র সংক্রান্তি ও বর্ষবরণ অনুষ্ঠানে সুরের ধারা শিল্পীদের পরিবেশনার পাশাপাশি ভিন্ন জাতিগোষ্ঠীর শিল্পীরাও সঙ্গীত পরিবেশন করবেন। আমাদের তো আজকে মহড়ার একদম চূড়ান্ত মহড়া হয়ে গেল, তো আশা করছি যে সফলভাবে এই প্রোগ্রামটি শেষ হবে। আবার চ্যানেলের মাধ্যমে আবার সবাইকে, সকল দর্শক শ্রোতাদের আমন্ত্রণ জানাতে চাই যে দর্শকরা আসলেই আমাদের প্রোগ্রামটি সফল হবে, তো সবাইকেই আমন্ত্রণ যেন সবাই আসে। মৌলভীবাজারের শ্রীমঙ্গল ফুলছড়া চা বাগান মাঠে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় উদযাপিত হয়েছে চা বাগানের জনগোষ্ঠীর ফাগুয়া উৎসব। ফাগুয়া উৎসব উদযাপন পরিষদের আয়োজনে ফাগুয়া উৎসব উদ্বোধন করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বুলবুল আহমেদ, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল উদ্দিন, উদযাপন পরিষদের আহ্বায়ক প্রীতম দাস সহ অন্যরা। সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী ভিডিও কনফারেন্সে ফাগুয়া উৎসবে উপস্থিত সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পরে জেলার চা জনগোষ্ঠীর কৃষ্টি সংস্কৃতি নিয়ে 18টি চা বাগানের বিভিন্ন গোত্র ও দলের অংশগ্রহণে হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে বাংলা নববর্ষ উপলক্ষে বগুড়ায় বাউল গানের আসর ও বৈশাখী সাধু মেলা হয়েছে। বগুড়া জেলা প্রশাসনের সহযোগিতা ও জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় শহীদ খোকন পার্কে এই অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক PM ইমরুল কায়েস। অনুষ্ঠানে বক্তারা বলেন, বাউল গান বাংলার ঐতিহ্যবাহী লোকায়ত সঙ্গীতের একটি অনন্য ধারা। অনুষ্ঠানে জনপ্রিয় বাউল শিল্পী সুকুমার বাউল সহ 20 জন বাউল শিল্পী গান পরিবেশন করেন। আগামী 2রা জুন পেশ করা হবে 2025-26 অর্থ বছরের বাজেট। সংসদ না থাকায় অধ্যাদেশ আকারে জারি হবে বাজেট। বাজেট রোডম্যাপের প্রজ্ঞাপনে এই তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড NBR। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে প্রস্তাবিত বাজেট পেশ করবেন। ওই দিনই হবে বাজেটোত্তর সংবাদ সম্মেলন। অধ্যাদেশ জারির দিনই ভ্যাট ও শুল্ক সংক্রান্ত কিছু ধারা কার্যকর হবে, আর বাকি প্রস্তাবগুলো কার্যকর হবে 1 জুলাই থেকে। সংসদ না থাকায় এবার বাজেট অধ্যাদেশের ওপর কোনো আলোচনা হবে না। বাজেট অধ্যাদেশের খসড়া প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হবে 21শে মে, পরদিন রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। পরিবেশ সুরক্ষা ও দূষণ বন্ধে সাইকেল যাত্রায় টেকনাফ থেকে তেঁতুলিয়া, এমন সাহসী ও অভিনব দৃষ্টান্ত স্থাপন করলেন লিও সাজ্জাদ হোসাইন সাগর।
ভবিষ্যৎ প্রজন্মের বাসযোগ্য ধরিত্রী গড়তে পরিবেশ সচেতনতায় সাইকেলে 1000 কিলোমিটার পাড়ি দিয়েছেন তিনি। দীর্ঘ এই রাইডে ছড়িয়েছেন পরিবেশ প্রতিবেশ সার্বিক সচেতনতা ও অংশগ্রহণের বার্তা। সরার আজম মানিকের তথ্য ও নুরুল আলমের ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বেড়ে চলা প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত প্রাণ প্রকৃতি আর মানুষের অপরিণামদর্শী কর্মকাণ্ড এই সংকটকে আরও ঘনীভূত করেছে। এমন পরিস্থিতিতে ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী নিশ্চিতে পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ড বন্ধ জরুরি বলছেন বিশেষজ্ঞরা। এরই ধারাবাহিকতায় পরিবেশ প্রতিবেশ আর বাস্তুতন্ত্র রক্ষার অদম্য উদ্যমে 6 এপ্রিল ভোরে কাঁধে লাল সবুজের পতাকা আর সঙ্গী প্রিয় সাইকেল নিয়ে বেরিয়ে পড়েন লিও সাজ্জাদ হোসাইন সাগর। মাত্র 7 দিনেই তেঁতুলিয়া থেকে হাজারো পথ পাড়ি দিয়ে পৌঁছান টেকনাফে। এই পথযাত্রায় পরিবেশের ভারসাম্য রক্ষার বার্তা দেন সাজ্জাদ। আমরা যদি ইকোসিস্টেমটাকে নিয়ে পরিকল্পনা করি এবং ভাবি, তাহলে আমরা আশা করি আমাদের দেশটাকে একটি সুন্দর পরিবেশ দিতে পারবো। আর এটা আমাদের বিশ্ব পরিবেশের ক্ষেত্রেও অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখবে। শুধু দেশ নয়, বিশ্ব দরবারে পরিবেশ রক্ষার বার্তা ছড়াতেই দেশের এক জেলা থেকে আরেক জেলায় ছুটে চলা এই তরুণের। আমরা যখন আমাদের পরিবেশ নিয়ে পরিকল্পনা করব এবং সেগুলোর পরিবেশের সৌন্দর্য রক্ষার্থে কাজ করব, কার্বন ইমিশন কমাবো, গ্যাস, তারপরে অন্যান্য যে সকল আমাদের খনিজ সম্পদ রয়েছে সেগুলোর রক্ষণাবেক্ষণ সহ পরিমাণ মতন এবং পর্যাপ্ত এবং সর্বাধিক উত্তম ব্যবহারটা করব, তখন আমাদের পরিবেশটা আশা করি সুন্দর থাকবে। সাহসী এই দৃষ্টান্ত তরুণ প্রজন্মকে পরিবেশ সুরক্ষায় উদ্বুদ্ধ করবে প্রত্যাশা সব মহলের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। সংবাদের এই পর্যায়ে নিচ্ছি বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। আইসিসি নারী বিশ্বকাপ বাছাইয়ে আয়ারল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ, জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চায় নিগার সুলতানার দল। বিরতির পর আবারও আমন্ত্রণ। খুলনায় স্থানীয়দের সাথে কুয়েট শিক্ষার্থীদের সংঘর্ষের প্রায় 2 মাস পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 22 শিক্ষার্থীর বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। নগরীর মহেশ্বর পাশা উত্তর বণিকপাড়া এলাকার মোহাম্মদ হোসেন আলী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে এই মামলা করেন। আদালত বাদীর অভিযোগ আমলে নিয়ে খানজাহান আলী থানাকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছে। বৃহস্পতিবার মামলা হলেও বিষয়টি শনিবার দুপুরে জানা যায়। মামলায় কুয়েটের 22 শিক্ষার্থীর নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয় আরও 15 থেকে 20 জনকে আসামি করা হয়েছে। এদিকে কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে শিক্ষার্থীরা ক্যাম্পাসে যাওয়ার ঘোষণা দেওয়ায় কুয়েটে উত্তেজনা বিরাজ করছে। ফিলিস্তিনের গাজায় অন্যতম প্রধান হাসপাতাল আল আহলি আরব ব্যাপটিস্ট ভবনে রোববার ভোরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হামলায় হাসপাতালের জরুরি বিভাগ, অভ্যর্থনা কেন্দ্র সহ বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসা কর্মীরা। হাসপাতালের এক কর্মী জানান, হামলার আগে হাসপাতালে একটি ফোন কল আসে। ফোনের অপর প্রান্তের ব্যক্তি নিজেকে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে বলেন, হাসপাতালটিতে এখনই হামলা চালানো হবে। এর পরপরই হাসপাতাল থেকে সব রোগীকে সরিয়ে নেয় কর্তৃপক্ষ। হাসপাতালে হামলার ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি। গাজার সরকারি গণমাধ্যম জানিয়েছে, স্বাস্থ্যসেবা খাত পুরোপুরি ধ্বংস করতে ইসরায়েল গাজায় এ পর্যন্ত 34টি হাসপাতাল ধ্বংস করেছে। সুদানের দারফুর অঞ্চলে বাস্তুচ্যুতদের ক্যাম্পে আধাসামরিক বাহিনীর হামলায় শতাধিক মানুষ নিহত হয়েছে। সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, নিহতদের মধ্যে 20 শিশু ও 9 জন ত্রাণকর্মী রয়েছেন। সুদানে জাতিসংঘের আবাসিক ও মানবিক সমন্বয়কারী ক্লেমেন্টিন এনকুয়েটা বিবৃতিতে জানিয়েছে, সেখানকার আধাসামরিক বাহিনী, র্যাপিড সাপোর্ট ফোর্সেস ও তাদের মিত্র মিলিশিয়ারা উত্তর দারফুরের প্রাদেশিক রাজধানী এল ফাশার এবং আশপাশে জামজাম ও আবু শরুক ক্যাম্পে হামলা চালায়। জাতিসংঘ জানিয়েছে, জামজাম ও আবু শরুক ক্যাম্পে 7 লক্ষাধিক বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছেন, যারা ইতিপূর্বে দারফুরের সংঘর্ষের কারণে ঘরছাড়া হন। জাতিসংঘের মতে, সুদানের চলমান যুদ্ধ বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকট তৈরি করেছে, যেখানে প্রায় 25 লাখ মানুষ অর্থাৎ দেশের অর্ধেক জনসংখ্যার চরম খাদ্য সংকটে ভুগছে।
এবারে নিটল টাটা কৃষি সংবাদ। সাতক্ষীরা উপকূলে যেসব জমিতে লবণাক্ততার কারণে একটি মাত্র ফসল ফলত, সেই জমিতে তরমুজ চাষ নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে। খরচের তুলনায় লাভ বেশি হওয়ায় কৃষক ঝুঁকছে তরমুজ চাষে। এবারে প্রকৃতি সংবাদ। বাঙালির চিরায়ত ঐতিহ্য আর সংস্কৃতির অংশ বৈশাখ। গাছে গাছে নতুন কুড়ি আর ফুল ফল ফসলে পূর্ণতা পায় প্রকৃতি। তাই তো বৈশাখকে বরণ করে নিতে প্রস্তুত নড়াইলবাসী। রং তুলির আঁচড় আর গীত, বাদ্য ও নৃত্যের তালে তালে চলছে বর্ষবরণের শেষ মুহূর্তের প্রস্তুতি। বাংলাদেশের সব সম্প্রদায় ও জনগোষ্ঠী এক পরিবারের সদস্য বললেন প্রধান উপদেষ্টা। সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের জয় হওয়ার প্রত্যাশা। প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনা, রেহানা, টিউলিপ সহ ৫৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, দুদকের চার্জশিট আদালতে গ্রহণ। মডেল মেঘনা আলমকে অনুচিত পন্থায় গ্রেপ্তার করা হয়েছে বললেন আইন উপদেষ্টা। অপরাধের আলামত রয়েছে মন্তব্য। চারুকলায় মোটিফে আগুন দেয়া দুষ্কৃতকারীকে শোভাযাত্রার আগে গ্রেপ্তারের আশা পুলিশের। বর্ষবরণ ঘিরে রাজধানীতে বিশেষ নিরাপত্তা। এবং আগামী অর্থবছরের বাজেট পেশ হবে ২রা জুন। সংসদ না থাকায় বিটিভির মাধ্যমে উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা।